নমস্কার। আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আপনাদের সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, ধরুন বড়দিনের ছুটিতে আপনি কোথাও বেড়াতে বেরিয়েছেন। চারিদিকে উৎসবের মেজাজ, মনটা হালকা। কিন্তু যাত্রাপথে যদি এমন এক আশ্চর্য ঘটনা ঘটে যা সারা জীবনের জন্য স্মৃতির গভীরে গেঁথে থাকে, তাহলে আজ বড়দিনের বিশেষ মুহূর্তে সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে শুনুন এমনই এক আশ্চর্য অভিজ্ঞতার গল্প, ভুল শিক্ষার বিপদ। বড়দিনের ছুটিটা মধুপুরে গিয়ে কাটাবার জন্য তাগাদার ওপর তাগাদা পাচ্ছি। না গেলে আর চলে না। মধুপুরে আমাদের একটা ছোট্ট বাংলো আছে। শীতকালে প্রায়ই আমাদের বাড়ির কয়েকজন করে সেখানে গিয়ে অবস্থান করেন। এবার বড় দিদি নিজের পুত্রকন্যাদের নিয়ে সেখানে অবতীর্ণ। সুরেন ভায়া এবার বিয়ে পরীক্ষা দেবেন। তিনি সেখানে নিজের পাঠ অভ্যাস এবং পরিবারের রক্ষণাবেক্ষণ করছেন। দিদির মেয়ে মিনি বা মেনকা রানী আমাকে মারাত্মক রকম শাসিয়েছে। লিখেছে, এবার যদি তুমি না আসো তবে আর তোমার মাথার একটিও পাকা চুল তুলে দেব না। সুতরাং আর কি করি? জিনিসপত্র গুছিয়ে অপরাহ্ন ৩টের সময়ে হাওড়া স্টেশনে উপনীত হলাম। সেদিন যা ভিড়! কিন্তু একটা এই শুভগ্রহ যে শুধু ভদ্রলোকের ভিড়। অধিকাংশই নব্য যুবক, উত্তম পরিচ্ছেদে আবৃত, সুগন্ধিময়। সকলেরই মুখ প্রফুল্ল, হাস্য পরিহাসে প্রদীপ্ত। মনে হলো যেন কলকাতার অধিকাংশ তরুণ বাহিনী যুক্তি করে সেই ট্রেনেই শ্বশুর বাড়িতে যাত্রা করেছে। এমন জনসংঘ ক্লান্তিজনক নয়, বরং তার বিপরীত। গাড়ি ছাড়ল। যুবকেরা উচ্চ হাসি আর সিগারেটের ধুমে কক্ষটাকে একেবারে ভারাক্রান্ত করে তুললে। ব্যান্ডেল অবধি খুব ভিড় হল। তারপর থেকে একটু একটু করে কমতে আরম্ভ করল। পান্ডুয়া স্টেশনে একটি স্থূলকায় ভদ্রলোক এসে আমাদের কামরায় উঠলেন। তার মাথায় একটা কালো কমফোর্টার পাগড়ির আকারে জড়ানো, চোখে রূপোর ফ্রেমযুক্ত চশমা, দেহটা একজোড়া সেকেলের দৌড়দার হাসিয়াযুক্ত গঙ্গাজলি শালে আবৃত, পায়ে ফুলমোজার উপরে ইংরাজি জুতো। বয়স বোধ করি ৬০-এর কাছাকাছি হবে। বাবুটির সঙ্গে অনেক লোক এসেছে। জিনিসপত্রও বিস্তর। জিনিসপত্রে কামরা একেবারে বোঝাই হয়ে গেল। নিজ থেকে একজন বললে, সব উঠেছে তো, একবার গুনে নিন। শোনা মাত্রই বাবুটি ১-২ করে উচ্চস্বরে জিনিস গণনা আরম্ভ করলেন। গাড়ি ছাড়বারও ঘণ্টা দিল। দুবার গণনা করে বাবুটি জানালেন, ওরে ৬টা কেন রে? কি ওঠেনি রে, দেখ দেখ। তখন গাড়ি চলতে আরম্ভ করেছে। বাবুটি হঠাৎ জানলা দিয়ে মুখ বের করে প্রাণপণে চিৎকার করে উঠলেন, আরে হাঁড়িটা রে, হাঁড়িটা! একজন গাড়ির সঙ্গে ছুটে আসতে লাগলো। তার হাতে হাঁড়িটা দিতে গেল, কিন্তু তিনি ধরতে পারলেন না। হাঁড়িটা পড়ে গেল। আমরা ভেঙে যাওয়ার একটা শব্দও শুনতে পেলাম। ভদ্রলোকটি তখন রাগে উন্মত্ত হয়ে সবেগে বেঞ্চের উপর বসে পড়লেন। উপস্থিত ব্যক্তিমণ্ডলীর মধ্যে আমাকেই একটু মুরব্বি গোছের দেখে বলতে লাগলেন, দেখলেন মশাই, একবার কাণ্ডখানা দেখলেন, দিলে হাঁড়িটা ফেলে। আমি লোকটার এই নালিশে অত্যন্ত আমোদ অনুভব করলাম। খুব কষ্টে হাসি চেপে বললাম, তা কি ছিল হাঁড়িতে? আরে মশাই, খাবার ছিল, ১ হাঁড়ি খাবার, ২ টাকার মাল। গেল প্ল্যাটফর্মে পড়ে ধুলো মাখামাখি হয়ে ভুগে গেল না।
সেই বাড়ি থেকে পই পই করে বলতে বলতে আসছি, ওরে দেখিস দেখিস যেন খাবারের হাঁড়িটা ভুলে না যাই। সেই হাঁড়িটাই ভুলে গেল। এক হাঁড়ি খাবার মশাই ভোগে গেল না। আমি আবার বাজারের খাবারগুলো কিনে খাবো, ও আমার আদৌ সহ্য হয় না, বুঝলেন তো। আমি যেখানেই যাই নিজের খাবার নিজে সঙ্গে করে নিয়ে যাই। আমার পিসিমা আজ ভোর 5টার সময় উঠে লুচি ভাজতে বসেছেন। এই তো 1 2 কতগুলো যে লুচি ছিল, কচুরি ছিল, আলু ভাজাও ছিল, বেগুন ভাজা, মোহনভোগ, মোলনায়ের গোল্লাও ছিল। আজ শের। মোলনায়ের গোল্লা খেয়েছো কখনো? বক্তৃতার আরম্ভ থেকেই সহযাত্রী যুবকেরা মুখ টিপে হাসছিল। এই প্রশ্নে হা হা করে হেসে ফেটে পড়ল। আমি যথোচিত গাম্ভীর্য সহকারে বললাম, কই, মনে তো পড়ে না। বাবুটি জানালেন, তাহলে খাওনি, খেলে মনে থাকতো, সে ভুলবার জিনিস নয়। খুব সম্ভব। আরে মোলনায়ের গোল্লার নাম ডাক শোনোনি? না, ও বিষয়ে বড় চর্চা তো রাখি নে। কোথা থেকে আসছো? কলকাতা। নিবাস? ওই কলকাতা। আহ, নিতান্ত ক্যালকেশিয়ান তুমি। আচ্ছা, মোলনায়ের গোল্লার একটা গল্প বলি তবে শোনো। দাঁড়াও, এই তামাক এক ছিলিম সেজে নি। এই বলে তিনি তামাক সাজতে লাগলেন। এত কাল রেলপথে যাতায়াত করছি, এমন অদ্ভুত মানুষের সঙ্গে কখনো সাক্ষাৎ হয়নি। হায় হায়, এমন বক্তা বঙ্গের রাজনীতি ক্ষেত্রে স্থান পেলে না। মনে করলাম একটা বড় সুবিধেই হয়েছে। মধুপুরে ট্রেনটা পৌঁছে অতি বিশ্রী সময়ে, ঠিক ঘুমের সময়। ঘুমিয়ে পড়লে মধুপুর ছেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। এই বাগ্মী বরের কল্যাণে জেগে থাকতে পারব। নিদ্রা দেবী দূরে থেকে নিজ মন রক্ষা করবেন। তামাক সাজা হয়ে গেলে বৃদ্ধ বললেন, বাবুর নাম? আগে মহানন্দ চট্টোপাধ্যায়। আমার নাম শ্রী মদন গোপাল দেব শর্মা মুখোপাধ্যায়। নিবাস মোলনায়ের নিকট ইলছোবা গ্রাম, জেলা বর্ধমান। যজ্ঞেশ্বর পণ্ডিতের সন্তান আমরা, নৈকস্য কুলীন। যজ্ঞেশ্বর পণ্ডিতের 7 পুত্র ছিলেন। যজ্ঞেশ্বরের সুত 7, শঙ্কর জানকীনাথ। আমরা সেই শঙ্কর জানকীনাথের সন্তান। এই বক্তৃতাটা এত সংক্ষিপ্ত হলো তার কারণ মদন গোপাল বাবু কলকেতে ফুঁ দিতে আরম্ভ করলেন। তার মুখের ভাব কিছুটা আগেই করুণ ভাবাপন্ন ছিল। তার কারণ বোধহয় সদ্যপ্রাপ্ত সন্দেশের সুখ। এখন বরং একটু গর্বিত দেখাচ্ছে। তা বোধহয় কুলগৌরবের স্মৃতিজনিত। তার মুখের ভাব কিছুক্ষণ আগে পর্যন্ত করুণ ভাবাপন্ন ছিল। তার কারণ বোধহয় সদ্যপ্রাপ্ত সন্দেশের সুখ। এখন বরং একটু গর্বিত দেখাচ্ছে। তা বোধহয় কুলগৌরবের স্মৃতিজনিত। কুলগৌরবের স্মৃতিজনিত। যাই হোক, আমি পরম কৌতুকের সাথে লোকটির দিকে চেয়ে থাকলাম। গাড়িও বর্ধমানে পৌঁছল। আমার চুরুট ফুরিয়ে গিয়েছিল। নেমে গেলাম চুরুট কিনতে। যতক্ষণ গাড়ি ছাড়বার শেষ ঘন্টা না পড়ল, ততক্ষণ প্ল্যাটফর্মে পায়চারি করে বেড়ালাম। গাড়ি ছাড়লেই দেখলাম আর সকলে নেমে গেছে, শুধু আমরা দুজনে আছি। মদন গোপাল বাবু আমার দিকে তাকিয়ে বললেন, তারপর সদানন্দ বাবু? আমি বাধা দিয়ে বললাম, আগে আমার নাম মহানন্দ। ওহো, ঠিক ঠিক, মহানন্দ বাবুর কত দূর যাওয়া হবে? এই মধুপুর। আমি যাব কাশী। তুমি তো এখনই পৌঁছে যাবে হে, 2 ঘন্টা কি 3 ঘন্টা বড় জোর। আমাকে যেতে হবে সমস্ত রাত, কাল আবার সমস্ত দিন।
তাই তো বলছি কি না, এই সমস্ত রাত সমস্ত দিন গাড়িতে যে কাটবে কি খেয়ে প্রাণ ধারণ করি বলো তো। কাল সন্ধেবেলা কাশী পৌঁছবো। কাশীতে আমার মা ঠাকরুন রয়েছেন কিনা, আজ 3 বছর তিনি কাশীবাসী। বৃদ্ধ হয়েছেন, বয়স এই 70-এর ওপর। এখনো প্রত্যহ ভোরে উঠে দশাশ্বমেধ ঘাটে গিয়ে স্নান করে আসেন। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কি বাদল। গত ভাদ্র মাসে একটু একটু ঘুষ ঘুষ করে জ্বর হচ্ছে শুনছি, তাই একবার ভাবলাম দেখে আসি। আছেন ভালো জায়গাতেই, কোনো চিন্তার কারণ নেই। তবে কি না কানে শুনে তো সন্তান হয়ে চুপ করে থাকতে পারি নে। আমার গুরুদেবের মধ্যম পুত্রটি কাশীর কলেজে অধ্যাপক, সপরিবারে থাকেন সেখানে। সেইখানেই আমার মা ঠাকরুনকে রেখে দিয়েছি। গুরুপুত্রটি অতি উপযুক্ত লোক, ন্যায়নিষ্ঠায় তার সমকক্ষ কাশীতে নেই বললেই চলে। আমারই বয়স, একত্র খেলা করতাম সেই অল্প বয়স থেকেই। বুদ্ধির সূক্ষ্মতা তখনই দেখেছিলাম। আমি বললাম, মশাই চুরুট খান কি? চুরুট খাই কখনো কখনো। ছেলেবেলায় যখন কলকাতায় ছিলাম, ইংরেজি পড়তাম, তখন খুব খেতাম। তখন তোমাদেরও বাদশাই ফাটসাই ওঠেনি। তা ভালো চুরুট? হ্যাঁ, মন্দ নয়, দেখুন না। বলেই আমার সিগারেট কেসটা খুলে তার সামনে ধরলাম। তিনি একটা চুরুট বের করে ধরিয়ে ফেললেন, আমিও একটা ধরালাম। গাড়ি তখন রানীগঞ্জ পার হয়েছে। 2 ধারে অনেক কয়লার খনি, স্থানে স্থানে স্তূপাকারে কয়লায় আগুন ধরানো হয়েছে। খুব আলো হচ্ছে। কাছে খোলা ইট সাজিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করে কুলিরা বসে আছে, কেউ কেউ বা রান্না বান্না করছে। আমারও খিদে পেয়েছিল, ভাবলাম এই বেলা কিছু খেয়ে নি। সঙ্গে আমার টিফিন বাস্কেট ছিল, তাতে বাড়ি থেকে তৈরি খাবার এনেছিলাম। মদন গোপালবাবুর জিনিসপত্র সরিয়ে খুব কষ্টে টিফিন বাস্কেটখানা বার করলাম। ভাবলাম আমি খাবো আর আমার এই সহযাত্রীটি অভুক্ত থাকবেন। অথচ যদি আহ্বান করি তবে খাবেন কিনা তারও কোনো স্থিরতা নেই। টিফিন বাস্কেটটা বেঞ্চের ওপর তুলে খুলে ফেলে বললাম, মদনবাবু, আপনি খাবার যা এনেছিলেন তা তো গেল, আমার সঙ্গে কিছু খাবার রয়েছে। যদি আপত্তি আপনার না থাকে তবে দুজনে খাওয়া চলে। মদনবাবু আমার বাস্কেটের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি আছে তোমার ওতে? রুটি আছে, ডিম আছে। হোটেলের নয় তো? না না, আমার বাড়ির ব্রাহ্মণের রান্না করা, শুধু রুটিটা হোটেলের। তা হোক, হোটেলের রুটিতে আপত্তি নেই। যখন কলকাতায় ছিলাম, ইংরেজি পড়তাম, তখন হোটেলের রুটি ঢের খেয়েছি। কত কি যে খেয়েছি সেসব দিনে, ছাত্র সমাজ ভারী উচ্ছৃঙ্খল ছিল। বলেই তিনি হাসতে লাগলেন। আমি আর বাক্য ব্যয় না করে প্লেট সাজিয়ে ফেললাম। জিজ্ঞাসা করলাম, ছুরি কাঁটা ব্যবহার করেন কি? না ভাই, ও সব পোষাবে না, দাও হাতে করেই খাই। তার একটা প্লেট ফুরোলে আবার জিজ্ঞেস করলাম, রুটি আরও আছে, মাখন আছে, জ্যাম আছে, মার্মালেড আছে, কি নেবেন? মদন গোপাল বাবু বললেন, মার্মালেড? মার্মালেড দাও তো, একটু খেয়ে দেখি, কখনো খাইনি। দিলাম। আহারান্তে গ্লাসে জল নিয়ে জানলার বাইরে তিনি হাত মুখ ধুয়ে ফেললেন। আবার শালখানি ভালোভাবে দেহে জড়িয়ে বেঞ্চের উপর পা তুলে বসে পড়লেন। তাকে আরও একটা চুরুট দিতে চাইলাম, কিন্তু তিনি বললেন, না, আর নয়, এ তামাক সাজি। হুঁকোকলকের কাছে কেউ লাগে না রে দাদা। তামাক সাজা হলে আমি বললাম, কই মদনবাবু, সে মোলনায়ের গোল্লার গল্পটা বললেন কই?
আরে হ্যাঁ হ্যাঁ, এই ভুলে যাচ্ছিলাম, আমাদের আমলের কথা এ নয়, আমরা গল্প শুনেছি। গল্পটা এই, বর্ধমানের মহারাজ মোল্লায়ের গোল্লা খেয়ে ভারী খুশি। তাই মহারাজ হুকুম করলেন, মোল্লায়ের যে প্রধান মোদক তাকে নিয়ে এসো, বর্ধমানে বসে সে গোল্লা তৈরি করুক। রাজার হুকুম, কি করা যায়, প্রধান মোদক চাটু খুন্তি নিয়ে বর্ধমানে উপস্থিত। গোল্লা তৈরি করলে, কিন্তু সেরকম স্বাদের হলো না। রাজা বললেন, মোদকের পো কই, সেরকম তো হলো না। মোদক জোর হাতে বললে, মহারাজ ভয়ে করো না নির্ভয়ে করো? মহারাজ বললেন, আরে ভয় ছেড়ে নির্ভয়ে করো। মোদক বললে, মহারাজ মোল্লাই থেকে আমাকে নিয়ে এসেছেন, মোল্লায়ের মাটিও আনতে পারেননি, আর মোল্লায়ের জলও পারেননি আনতে। বলেই মদনবাবু অত্যন্ত হাসতে আর কাশতে লাগলেন। তার হাসি আর কাশি থামলেই বললেন, মোল্লায়ের গোল্লা না খেলে তার মর্ম বুঝতে পারবে না। আচ্ছা, আমি কাশি থেকে ফিরে আসি, দাঁড়াও, একটা রবিবার কি শনিবার আমাদের এখানে আসতে পারবে না? অনায়াসে। আচ্ছা, তাহলে তোমায় নিমন্ত্রণ করে পাঠাবো, এসো। কিন্তু স্টেশনে গরুর গাড়ি পাঠিয়ে দেব, তোমায় নিয়ে যাবে। পান্ডুয়া থেকে ইলছোবা বেশি দূরে নয়। মোল্লায়ের গোল্লা তোমাকে খাইয়ে দেব, আর আমাদের দেশি মারমালেটও খাওয়াবো। আমি আশ্চর্য হয়ে বললাম, দেশি মারমালেড হয় নাকি? তা তো জানি নে। তুমি নিতান্ত একেবারে ক্যালকেশিয়ান, খালের বাইরের আর কোনো খবর রাখো না। ধানের গাছ দেখোনি বোধ হয়, ধানের গাছে লাল লাল ফুল হয়, গুঁড়ি চিরে বড় বড় তক্তা হয়ে। বলেই তিনি পুনরায় হাসতে আর কাশতে আরম্ভ করলেন। একটু সুস্থ হয়ে বললেন, মারমালেড গো, বেলের মোরব্বা। কেন, কলকাতাতেও তো পাওয়া যায়। আমি চুরুটে একটা লম্বা টান দিয়ে বললাম, মাফ করবেন, মারমালেডের বেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি? হ্যাঁ, মারমালেডের সঙ্গে বেলের কোনো সম্পর্ক নেই। কেন, মারমালেড মানে কি? বেলের মোরব্বা নয়? না। বিলক্ষণ, তুমি বললেই শুনব। আমরা ছেলেবেলায় পড়েছি মারমালেড মানে বেলের মোরব্বা। মাস্টার আপনাকে ভুল শিক্ষা দিয়েছিল। তা বেলের মোরব্বা নয় তো কিসের মোরব্বা? যদি মোরব্বাই বলেন তো কমলা নেবুর মোরব্বা। এই কথা শুনে মদন গোপালবাবু চমকে উঠলেন, ভীত স্বরে বললেন, কমলা নেবুর মোরব্বা? আমি ভাবলাম ব্যাপারখানা কি। বিস্মিত হয়ে বললাম, কমলা নেবুরই বই কি। কমলা নেবুর যদি, তো স্বাদ একটু মিষ্টির সঙ্গে কষা কষা কেন? আমাদের এরকম সাধারণ কমলা নেবুর নয়, স্পেনে সেভিল দেশে এরকম কমলা নেবু হয়, দেখতে ঠিক একই রকম, তবে স্বাদটা একটু কষা। এই নেবুতে মার্মালেড হয়। মদন গোপাল বাবুর মুখে ভয়ের স্থানে বিরক্তির চিহ্ন দেখা গেল। বললেন, তুমি ঠিক জানো? স্বরটা একটু রুক্ষ। হ্যাঁ, ঠিক জানি। মদনবাবু আমাকে ভেঙিয়ে বললেন, ঠিক জানি। অত্যন্ত আশ্চর্য হলাম, ভয়ানক রাগও হলো। বললাম, মশাই, মুখ ভাঙানোটা অনেকে ভদ্রতার লক্ষণ বলে মনে করেন না। এই বলে আমি জানলার দিকে পিঠ করে বেঞ্চের উপর পা রেখে কামরার ছাদের বাতির দিকে চেয়ে রইলাম। মদন গোপালবাবু বললেন, মনে করে না তো রাজা করে। তোমার সঙ্গে কি আমার শত্রুতা ছিল? আমি আজ 20 বছর কমলা নেবু খাইনি, তুমি কি জন্য আমাকে কমলা নেবুটা খাইয়ে দিলে? কেন?
কমলা লেবু তো আর বিষাক্ত জিনিস নয়। তোমার পক্ষে বিষাক্ত না হতে পারে, আমার পক্ষে বিষাক্ত। আমি যখন কমলা লেবু খাইনে তখন তুমি কি জন্য আমাকে খাওয়ালে সেই কথা বলো। বিরক্ত হয়ে বললাম, মশাই কি আমাকে সে কথা বলেছিলেন? মদন গোপাল বাবু আবার মুখ ভেঙিয়ে বললেন, মশাই কি আমাকে সে কথা আগে বলেছিলেন? তুমি কেন সেই সময় বললে না যে ওতে কমলা লেবু আছে? লোকটার ব্যবহার দেখে রাগে আমার সর্বশরীর জ্বলতে লাগলো। আমি বললাম, আপনি ভদ্রতার সীমা লঙ্ঘন করছেন। যাও যাও, ঢের দেখেছি তোমার মতো কলকাতার বাবু, সীমা লঙ্ঘন করছেন। ভদ্রতার শিক্ষা দিতে এসেছে। ছুরি কাঁটা দেখিয়ে ভদ্রলোক হয় না। একজন নিরীহ ব্যক্তি যা খায় না তাকে তাই খাইয়ে দেওয়া তোমার খুব ভদ্রতা। আমি বললাম, খিদেতে মরছিলেন, নিজের খাবার থেকে খেতে দিলাম, বেশ প্রতিফল তার। খিদেতে মরছিলাম বই কি, তোমার কাছে কেঁদে পড়েছিলাম খাবার জন্য। বিরক্ত হয়ে বললাম, যা ইচ্ছে হয় বলুন। বলেই কম্বল মুড়ি দিয়ে বেঞ্চে শুয়ে পড়লাম। বাবুটি অনর্গল বকে যেতে লাগলেন। ক্রমে তার স্বর নরম হয়ে আসলো। পান্ডুয়া স্টেশনে খাবারের হাড়ি লোকসানের সুখ নতুন করে উথলে উঠল। বলতে লাগলেন, খাবারের হাড়িটা যদি সঙ্গে থাকতো তাহলে তো আর এ বিপত্তি হতো না, ইত্যাদি ইত্যাদি। আমি ভাবলাম, লোকটা দেখছি বদ্ধ পাগল। অনেক বকবক করে বোধহয় শ্রান্তি বোধ হল। তখন তামাক সাজতে বসলেন। তারপর ধূমপান করতে লাগলেন। আমি কম্বলে মুখ ঢেকে ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। মদনবাবু অনেকক্ষণ ধরে তামাক খেলেন। ক্রমে গাড়ি এসে আসানসোলে থামল। মদনবাবু জানলা দিয়ে গলা বের করে বললেন, চাপরাশি, ও চাপরাশি। কি একজন জানলার কাছে এসে দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করলেন, বাপু কটা বেজেছে বলতে পারো? সে বললে, 11:30 বাজে। মধুপুরে কখন গাড়ি পৌঁছবে? এই 12টা। ভাবলাম আমার উপর লোকটার এতটাই রাগ হয়েছে যে আমি না নেমে গেলে, পাপ না বিদায় হলে সে আর সুস্থির হয়ে বসতে পারবে না। গাড়ি ছাড়ল। কিছুক্ষণ পরে আমার কম্বলের ওপর হাতের স্পর্শ অনুভব করলাম। সদানন্দ বাবু, ওঠো। আমার নাম সদানন্দ নয়, সুতরাং আমি উত্তর দিলাম না। আরে ভায়া ওঠো, মধুপুর এলো বলে ওঠো। আমি মুখ থেকে কম্বল সরালাম। আরে ভায়া রাগ করেছ? আমি উঠে বসলাম, শুষ্কভাবে বললাম, সব রাগ কি আপনারই একচেটে অধিকার নাকি? ধীরে ধীরে আমার পিঠ চাপড়ে বৃদ্ধ বললেন, না না, রাগ করো না। বুড়ো মানুষ যদি দুটো কথা বলেই থাকি, তাতে কি আর রাগ করতে হয়? হঠাৎ মেজাজটা গরম হয়ে উঠেছিল, এ সব দোষটাই তোমার বলে মনে হয়েছিল। আমাকে মাফ করো ভায়া। ভাবলাম মনুষ্য চরিত্রই এইরকম। এখনো বলছেন সব দোষটাই তোমার বলে মনে হয়েছিল, অর্থাৎ এখনো মনে এই বিশ্বাসই আছে যে সবটা না হোক অন্তত কিছুটা দোষ যে আমার, তাতে সন্দেহ নেই। কিন্তু বৃদ্ধের স্বর এত কোমল এবং কারুণ্যপূর্ণ যে তার প্রতি আগের রাগ আর আমার মনে আমি পুষে রাখতে পারলাম না। ক্ষমাসূচক হেসে ফেললাম। মদনবাবু বললেন, কমলা লেবু আমি কেন খাইনে তা যদি তোমায় খুলে বলি তবেই তুমি বুঝতে পারবে। মদনবাবুর চোখগুলি যেন কালিমাময়। একটু কেশে বললেন, শুনবে? তার স্বর অত্যন্ত নিচু। তিনি আরম্ভ করলেন,
সে 20 বছরের কথা। আমি একটা মানুষ খুন করেছিলাম বাপু। আমি শিউরে উঠলাম, বললাম, মানুষ খুন? খুন বই কি, সে খুনই বলতে হবে। শোনো, দোসরা মাঘ আমার বড় মেয়ের বিয়ে দেব বলে পৌষের শেষে কলকাতায় গিয়েছিলাম বাজার করতে। একটা মেষের বাসায় গিয়ে উঠেছিলাম। সেখানে সব কলেজের ছেলে ছোকরা থাকতো। কোনো ঘরে জায়গা ছিল না, শুধু একটি ঘরে জায়গা। সে ঘরে একজন জ্বরের রোগী পড়েছিল, আর তার শালাও সেই ঘরে থাকতো। ভগ্নিপতির নাম কেদার আর শালার নাম প্রবোধ। ভগ্নিপতিটি বাঙালি, বয়স 20-22 হবে। প্রবোধ তার চেয়ে এই 2-3 বছরের ছোট। প্রবোধ কলেজ কামাই করে ভগ্নিপতির খুব সেবা করত। ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়ানো, তাপ নেওয়া, মাথায় হাত বুলানো, পায়ে হাত বুলানো, রাত্রে 2-3 বার করে উঠত। কদিন ছোকরা খুব লুটোপুটি খেয়ে একদিন কতকটা সুস্থ হলো। জ্বরটা অনেক কম দেখা গেল। আমি সেই দিন সন্ধেবেলা বাড়িতে যাব। সকালে মাধববাবুর বাজার থেকে ভালো দেখে 100টা কমলা লেবু কিনে আনলাম। প্রবোধকে জিজ্ঞাসা করলাম, রুগী মানুষ, এই ঘরে কি আমি নেবুগুলো? তা প্রবোধ বললে, পাগল হয়েছেন, কোনো চিন্তা নেই, স্বচ্ছন্দে রাখুন। রেখে আমি আবার বাজার করতে বেরুলুম। প্রবোধ ভগ্নিপতি একটু ভালো আছে দেখে কদিনের পর কলেজে গেল। সন্ধেবেলায় বাসায় এসে দেখি সর্বনাশ হয়েছে আর কি। একা ঘরে লোভ সামলাতে না পেরে কেদার 17টা নেবু খেয়ে ফেলেছে। জ্বর একেবারে বিকারে দাঁড়িয়েছে। বাড়ি যাওয়া ঘুরে গেল, রোগীর সেবা করতে বসলুম। মেয়ের বিয়ের টাকা ভেঙে ভালো ভালো ডাক্তার আনলুম। কলকাতা শহরে যত দূর যা হতে পারে কোনো কিছুর ত্রুটি করলুম না। অনাহারে অনিদ্রায় বসে 3 দিন শুশ্রূষা করলুম, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না। বলে বৃদ্ধ চুপ করলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো বসে এই শোকের কাহিনী শুনছিলাম। বাইরে মহা অন্ধকার, গাড়ি দ্রুত বেগে ছুটছে। 25শে ডিসেম্বরের ঠান্ডা। ছাদের ওপর লণ্ঠনের আলো ম্রিয়মান, পোলতায় ধুলো জমেছে। গভীর রাত্রে একটা কামরায় আমরা 2টো মাত্র প্রাণী বসে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম, বললাম, তাতে আপনার অপরাধ কি? আপনি তো আর জেনে শুনে করেননি। বিশেষত তার শালা যখন ওই কথা বললে। আরে শালা তো ছেলে মানুষ, আমি তার বাপের বয়সী। সে যে ভুল করলে আমার সে ভুল করবার কি অধিকার ছিল? আমি বললাম, ব্যাপারটা খুব শোচনীয়, সন্দেহ নেই। তবু আপনি নিজেকে এর জন্য যতটা দোষী স্থির করেছেন সেটা নিতান্ত অনুচিত। মদনগোপাল বাবু ক্ষীণ স্বরে বললেন, সে কথা বললে মন তো বোঝে না ভায়া। আমি এর জন্য দায়ী। প্রবোধের কান্নাটা যদি দেখতে। সে বললে তারা 5 ভাই 1 বোন। ওই একমাত্র বোন কত আদরের। 13 বছর মোটে বয়স, তার এই সর্বনাশ হলো। আমারও মেয়ে তখন 13 বছরের। বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দিলাম। আমি আমার মেয়ের দিকে চাইতে পারিনে। মেয়েকে দেখলে সেই যে মেয়েকে দেখিনি, যার সর্বনাশ করেছি, তারই কথা খালি মনে পড়ে। গাড়ির গতিবেগ কমে আসতে লাগল। এইবারে মধুপুর। বৃদ্ধকে কি সান্ত্বনা দেব? বললাম, মদনগোপাল বাবু, আপনি বৃথা নিজেকে দোষী করছেন। জন্ম মৃত্যু এসব ঈশ্বরাধীন ঘটনা,
মানুষের অধীন নয়। মদন গোপাল বাবু নিরুত্তর রইলেন, তার দুই চোখে জল। গাড়ি থামল। নিদ্রাতুর খালাসি ক্ষীণ জড়িত কণ্ঠে বলতে লাগল, মধুপুর, মধুপুর। আমি মদন গোপাল বাবুকে নমস্কার করে গাড়ি থেকে নেমে পড়লাম। এখানেই শেষ হলো আজকের গল্প। আপনারা যে গল্পটি শুনছিলেন তার রচনাকাল জ্যৈষ্ঠ ১৩০৯ বঙ্গাব্দ। গল্প পাঠে আমি রিয়া। প্রতি সোম ও বৃহস্পতিবার গল্প একান্তেতে আসছে নতুন গল্প। কোনোদিন থাকছে বড় গল্প, আর কোনোদিন একান্তের ৩ মিনিট। আমাদের এই উদ্যোগ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।